প্রিয় ভাইয়া ও আপুরা, গত ক্লাসে আমরা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য অর্থাৎ পোলার আয়ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা পোলারন এবং পরবর্তীতে ভ্যান ডার ওয়ালস বল নিয়ে কথা বলবো। তাহলে আমরা চলে আসি পোলারনে। পোলার আয়ন এবং পোলারনের মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সেটি কি? পোলার আয়নে আমরা পড়ে এসেছি যদি কখনো কোনো আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে তখন তাকে বলা হবে পোলার আয়ন। কিন্তু যদি উল্টাটা ঘটে, উল্টাটা বলতে বোঝানো হচ্ছে যে যখন কোনো সমযোজী যৌগ আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করবে, অর্থাৎ যদি কোনো সমযোজী যৌগে পোল সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো পোলারন। তাহলে আমরা দেখে নেই যে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য কিভাবে সম্ভব। এখানে দেখতে পাচ্ছি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া, পানি, এরা সমযোজী যৌগ, আমরা নবম দশম শ্রেণী থেকেই জানি। কিন্তু এদের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এরা পানিতে দ্রবীভূত হয়, অর্থাৎ আমাদের এখানে অ্যামোনিয়া, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা পানিতে দ্রবণীয়। আর উপরে তিনটি যৌগই বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এটা কিভাবে সম্ভব যে সমযোজী যৌগ হওয়ার পরেও তারা পানিতে দ্রবীভূত হচ্ছে এবং বিদ্যুৎ পরিবহন করছে? আসো আমরা এর পেছনের কারণটি জেনে নিই। যখনই এ সকল সমযোজী যৌগ আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে তখনই তারা পানিতে দ্রবীভূত হয় এবং বিদ্যুৎ পরিবহন করে। তাহলে আমরা প্রথমে একটু দেখি যে কখন পোলারনটি ঘটবে। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 100% সমযোজী যৌগ। এখন 100% সমযোজী যৌগ তাদেরকেই বলা হয়, বা বিশুদ্ধ সমযোজী যৌগ তাদেরকে বলা হয় যেখানে আমার অণুটিতে যে পরমাণু দুটি থাকে তারা একই হয়, অর্থাৎ হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। এখন প্রতিটি হাইড্রোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, তার মানে কেউ কারোর চেয়ে বেশিও না কমও না। উভয়ের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা সমান হওয়ার কারণে তাদের মধ্যবর্তী যে শেয়ারকৃত ইলেকট্রনটা সেটা কেউ নিজের দিকে বেশি টান দিতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে আমরা বিশুদ্ধ সমযোজিতা পাচ্ছি। এরপরে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5-এর চেয়ে কম হয় তাহলে তাকে অপোলার সমযোজী বলা হয়, অর্থাৎ এরা বিশুদ্ধ সমযোজী হয় না কিন্তু এরা অপোলার সমযোজী হয়। এখন এখানে মিথেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5 আর প্রতিটি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1। তাহলে আমাদের এখানে দুটি পরমাণুর মধ্যে বা দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দাঁড়ালো 0.4, যেটা 0.5-এর চেয়ে কম। সে কারণে এরা এখানে পোলারিটি প্রদর্শন করে না, এরা অপোলার সমযোজী যৌগ। কিন্তু যখন আমরা দেখতে পাবো যে কোথাও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 বা তার বেশি, তখন তাদেরকে পোলার বলা হয় এবং তারা আয়নিক বৈশিষ্ট্য দেখায়। তাহলে আমরা এই টপিকটি নিয়ে তড়িৎ ঋণাত্মকতায়ও পড়াশোনা করে এসেছিলাম, যেখানে আমরা দেখতে পেয়েছি যে ভাইয়া 7টা বা 8টা মৌলে তড়িৎ ঋণাত্মকতার মান সেখানে লিখে দিয়েছিলাম এবং আমরা চেক করে দেখছিলাম যে কাদের কাদের মধ্যে পোলার যৌগ গঠন করা সম্ভব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1 এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.8। তাহলে তাদের এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলো 0.7। এখন 0.7 তড়িৎ ঋণাত্মকতা কি 0.5 বা তার চেয়ে বেশি। এখন সেক্ষেত্রে হাইড্রোজেন এবং ক্লোরিনের উপরে ছোট্ট করে খুব ক্ষুদ্র আমরা আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ দেখতে পাই। এই যে ক্ষুদ্র আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হলো, এই সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলছি এখানে পোল সৃষ্টি হয়েছে, অর্থাৎ মেরু সৃষ্টি হয়েছে, ধনাত্মক মেরু এবং ঋণাত্মক মেরু। অনুরূপভাবে আমরা হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1 এবং ফ্লোরিনের 4, তার মানে এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9। এরাও ডাইপোল গঠন করছে। ডাইপোল গঠন মানে কি? সেখানে আমাদের দুইটি অধাতব মৌলের উপরে আংশিক ধনাত্মক চার্জের এবং আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে, অর্থাৎ পোল সৃষ্টি হবে। আর যে সকল যৌগে পোল সৃষ্টি হয় তাদেরকে পোলার যৌগ বলা হয়, আর এই পোলগুলোকে বলা হয়, দুইটি পোলকে একসাথে ডাইপোল বলা হয়। তাহলে আমাদের পোলারন টপিকটা থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে পোলার যৌগ কি বা ডাইপোল কি। তাহলে ডাইপোল হচ্ছে কোনো সমযোজী যৌগে, যেটি বিশুদ্ধ সমযোজী নয় অবশ্যই, কোনো সমযোজী যৌগে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 বা তার বেশি হয় তাহলে সেখানে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ চলে আসে। এই আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জগুলোকে বলা হয় পোল এবং দুটোকে একসাথে বলা হয় ডাইপোল।
এবং যে সমযোজী যৌগে ডাইপোল দেখা যায় তাদেরকে পোলার যৌগ বলা হয়। এর পরবর্তী বৈশিষ্ট্য, HCl একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। এখন HCl পোলার যৌগ যখন আমি ব্যাখ্যা করতে যাব, এখানে এলটি ছোট হাতের হবে, প্রিন্টিংয়ে ভুল এসেছে। HCl একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। যখন আমরা HCl এর ঘটনা বিবেচনা করব তখন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1 এবং ক্লোরিনের 2.8, এটা অবশ্যই উল্লেখ করব আমরা এবং বলবো যে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.7 হওয়ায়, যেটা কি 0.5-এর চেয়ে বেশি, এই যৌগটি হচ্ছে পোলার যৌগ। আর এই যৌগ পোলার যৌগ হওয়া মানে কি এখানে আংশিক ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ রয়েছে। এবার সবশেষে, পানি একটি সমযোজী যৌগ হলেও বিদ্যুৎ পরিবহন করে কেন ব্যাখ্যা করো। একই কথা প্রযোজ্য এখানে পানির ক্ষেত্রে, যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, অক্সিজেনের 3.5। তো সেক্ষেত্রে আমাদের এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 0.5-এর চেয়ে বেশি হচ্ছে, অর্থাৎ পোল সৃষ্টি হয়ে সে একটি পোলার যৌগের বৈশিষ্ট্য প্রদর্শন করছে। এবার কেন সমযোজী যৌগ পোলারনের কারণে আয়নিক বৈশিষ্ট্য দেখায়? কারণ আমরা আয়নিক যৌগের ক্ষেত্রে জানি সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে এবং সেখানে আমার যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা সেটি তীব্র হয় অনেক। তাহলে যখন কোনো একটি সমযোজী যৌগে পোলারন ঘটছে, সেখানেও ক্যাটায়ন অ্যানায়নের মতন, অর্থাৎ আয়নিক যৌগের মতন এত তীব্র না হলেও কিছুটা ক্ষুদ্র ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আসছে, যার কারণে আমাদের পূর্বে সমযোজী যৌগে যতটুকু তীব্রতা ছিল বা যতটুকু বন্ধন শক্তিশালী ছিল, এখানে ধনাত্মক এবং ঋণাত্মক আংশিক চার্জ সৃষ্টি হওয়ার কারণে আমাদের পূর্বের চেয়ে আকর্ষণটা বৃদ্ধি পেয়ে যায়। তখন তারা পোলারিটি দেখায় এবং আমরা জানি লাইক ডিজলভস লাইক নীতি অনুযায়ী কোনো একটি পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। এজন্য আমরা দেখতে পাই যে HCl বা NH3 এরা পানিতে দ্রবীভূত হচ্ছে বা বিদ্যুৎ পরিবহন করছে। এরপরে চলে আসবো আমরা ভ্যান ডার ওয়ালস বলে। কিন্তু ভ্যান ডার ওয়ালস বল সম্পর্কে জানার আগে আমরা প্রথমে জেনে নেই যে কেমিস্ট্রিতে আমরা আকর্ষণ বল কয় ধরনের পাই আসলে। প্রথমে আমরা আকর্ষণ পাই অন্তঃনিউক্লিয়ার আকর্ষণ, যেটায় নিউক্লিয়াসের মধ্যে ঘটে এবং নিউট্রন আর প্রোটনের মধ্যে ঘটে। এরপরে আমরা পাচ্ছি অন্তঃপারমাণবিক আকর্ষণ বল, যেটা ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে ঘটছে কোনো একটি পরমাণুতে। এরপরে আমরা পাচ্ছি আন্তঃপারমাণবিক আকর্ষণ বল, যেটি দুটি পরমাণুর মধ্যে ঘটে, যেমন হাইড্রোজেন পরমাণুর মধ্যে। এরপরে সবশেষে চলে আসছি আন্তঃআণবিক আকর্ষণ বল, যেখানে দুটি অণুর মধ্যে আমাদের আকর্ষণ বলটি ঘটছে। আমাদের মূলত পড়ার টপিক এই অধ্যায়ে আন্তঃআণবিক আকর্ষণ বল এবং তার মধ্যে স্পেসিফিক্যালি দুটো বল, একটি হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল আর একটি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে প্রথমে আমরা চলে আসি আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রকারভেদে। আন্তঃআণবিক আকর্ষণ বলকে আমরা 4 ভাগে ভাগ করি। প্রথমটি হচ্ছে আয়নিক যৌগের ক্ষেত্রে, যেখানে স্থির বিদ্যুৎ আকর্ষণ প্রকৃতি হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড। এখন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যৌগ অপর সোডিয়াম ক্লোরাইড যে ল্যাটিসটা থাকে তাকে যেভাবে আকর্ষণ করে, এখানে আমরা বলছি সেখানে আন্তঃআণবিক আকর্ষণ বল ঘটছে এবং আয়নিক প্রকৃতির ঘটছে। এর পরবর্তীতে ভ্যান ডার ওয়ালস, যেটা বিশুদ্ধ সমযোজী যৌগে ঘটে। এখন বিশুদ্ধ সমযোজী যৌগের উদাহরণ বলতে আমরা জানি যে হাইড্রোজেন গ্যাস হতে পারে, মানে হাইড্রোজেন গ্যাসের একটি অণু অপর অণুকে আকর্ষণ করছে, অথবা ক্লোরিন গ্যাসের একটি অণু অপর অণুকে আকর্ষণ করছে। এরপরে 3 নম্বরে চলে আসছে ডাইপোল আকর্ষণ বল, যেখানে ডাইপোল যৌগে ঘটে থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনিল যৌগ, কার্বন এবং অক্সিজেন যখন দ্বিবন্ধনে আবদ্ধ থাকে তাকে কার্বনিল যৌগ বলে। তাহলে কার্বনিল যৌগে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলক কম হওয়ার কারণে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ডাইপোল যৌগ সৃষ্টি হচ্ছে। এরকম একটা ডাইপোল তার পার্শ্ববর্তী ডাইপোলকে যে বলে আকর্ষণ করছে সেটাকেই আমরা বলছি ডাইপোল আকর্ষণ বল। এরপরে সবশেষে আসছে হাইড্রোজেন বন্ধন। এটিও ডাইপোল যৌগের মধ্যেই ঘটে, কিন্তু এখানে ডাইপোলে অবশ্যই ধনাত্মক যে চার্জটা সেটা হবে হাইড্রোজেনের, অর্থাৎ এখানে ধনাত্মক যে মৌলটি, আংশিক ধনাত্মক যে মৌলটি সেটি হবে হাইড্রোজেন। তার মানে 3 নম্বর এবং 4 নম্বরের মধ্যে বেসিক তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্যটি হচ্ছে এখানেও ডাইপোলে হচ্ছে, এখানেও ডাইপোলে হচ্ছে, কিন্তু এখানকার ডাইপোলটার একটা বিশেষ ধর্ম রয়েছে যে এখানে পজিটিভটা হয় হাইড্রোজেন। তাহলে আমরা ভ্যান ডার ওয়ালস বলে চলে আসছি। ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে যে আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রভাবে বিশুদ্ধ সমযোজী যৌগের অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে বা আকর্ষণ ধর্ম প্রদর্শন করে, তাকে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালসের নাম অনুসারে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলা হয়। এবার ভ্যান ডার ওয়ালস বলের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে।
প্রথমে এটি হচ্ছে একটি দুর্বলতম আন্তঃআণবিক আকর্ষণ বল। কেন দুর্বলতম বলা হচ্ছে? কারণ এর মধ্যে গড় শক্তি প্রায় 1 থেকে 10 কিলোজুল পার মোল মাত্র, যেটা আমাদের সমযোজীর চেয়ে অনেক কম। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে এর কোনো দিক ধর্ম নেই। এই দিক ধর্ম নেই এই কথাটা আমি এরপরে যখন ভ্যান ডার ওয়ালস বলের উৎস নিয়ে আলোচনা করব তখন ব্যাখ্যা করব। এরপরে 4 নম্বরে এটি গ্যাসীয় অণুতে অধিক দৃশ্যমান। হ্যাঁ, আমরা জানি হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন, তারপরে ক্লোরিন, নাইট্রোজেন তারা পরস্পর এই বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। আর 5 নম্বর বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি যে সমযোজী বন্ধনের শক্তির তুলনায় ভ্যান ডার ওয়ালস বলের শক্তি অতি ক্ষুদ্র। এবার প্রথমে এরকম সরল পরমাণু থাকে যখন আমাদের গ্যাসীয় অণুগুলো বাতাসে থাকে। এর পরবর্তীতে যে ঘটনাটা ঘটে তাদের মধ্যে যদি দূরত্বটা 5 মিলিমিটার বা তার চেয়ে কম হয়, তখন ইলেকট্রন এবং যেই ধনাত্মক চার্জগুলো রয়েছে তারা একটু অসমভাবে যে কোনো এক সাইডে চলে আসছে। দেখতে পাচ্ছি আমরা এই সরল পরমাণুটির ক্ষেত্রে বাম পাশে এখানে আংশিক ধনাত্মক চার্জ মানে ধনাত্মক আয়নগুলো, আর এই পাশে ঋণাত্মক অংশগুলো চলে এসেছে। তো এই অংশটা, এই সরল পরমাণুটা কি করবে? যখন সে পজিটিভ এবং নেগেটিভ হয়ে গেল নিজে, পার্শ্ববর্তীটাকেও আবিষ্ট প্রক্রিয়ায় একইভাবে এর নেগেটিভের কাছে যে প্রান্তটা আসবে সেটা পজিটিভ হয়ে যাবে এবং অপর প্রান্তটা নেগেটিভ হয়ে যাবে। এই যে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মকতার ফলে যে আকর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে, এটা ভ্যান ডার ওয়ালস বলের উৎস এখানে। তাহলে ভ্যান ডার ওয়ালস বলের প্রকৃত উৎস হিসেবে আমরা দুটো পয়েন্টকে চিহ্নিত করতে পারি। প্রথমটি হচ্ছে স্থায়ী ডাইপোল এবং আবিষ্ট ডাইপোল। স্থায়ী ডাইপোল মানে কি? সেখানে আগে থেকে একটি ডাইপোল থাকবে, অর্থাৎ সেখানে আংশিক ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জযুক্ত একটি অংশ থাকছে। যেমন প্রথম ধাপে আমরা এটি দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের দ্বিতীয় ধাপে হচ্ছে একটি স্থায়ী ডাইপোল দেখতে পাচ্ছি যেখানে আংশিক ঋণাত্মক চার্জ, আংশিক ধনাত্মক চার্জ রয়েছে। এবার এই আংশিক ধনাত্মক চার্জযুক্ত প্রান্তটা কি করবে? তার পার্শ্ববর্তী অণুকে আকর্ষণ করবে এবং পার্শ্ববর্তী অণুর আংশিক ঋণাত্মক প্রান্তযুক্ত অংশ সৃষ্টি করে ফেলবে। তাহলে থার্ড স্টেপে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অংশটির, এই অণুটির বাম পাশে আংশিক ঋণাত্মক চার্জ, ডান পাশে আংশিক ধনাত্মক চার্জ। এই অণুর কাছাকাছি যে অণুটি আসবে তার কি ঘটনা ঘটবে? তার ইলেকট্রনগুলো এই বাম পাশ দিকে চলে আসবে। কেন? এখানে আংশিক ধনাত্মক চার্জ রয়েছে। তার মানে ইলেকট্রনগুলো যখন এখানে চলে আসছে এই অংশটাতে, তখন কি হবে? এই অংশে আংশিক ঋণাত্মকতা সৃষ্টি হবে আর অপর প্রান্তে আংশিক ধনাত্মকতা সৃষ্টি হবে। এই যে আংশিক ধনাত্মকতা এবং ঋণাত্মকতা সৃষ্টি হওয়ার ফলে অণুগুলো পরস্পরকে আকর্ষণ করছে, এটাই ভ্যান ডার ওয়ালস বল। যেখানে স্থায়ী ডাইপোল হচ্ছে এই অণুটি এবং আবিষ্ট ডাইপোল অর্থাৎ এর দ্বারা যেটি আবিষ্ট হচ্ছে সেটি হচ্ছে এই অণুটি। এর পরবর্তীতে দ্বিতীয় কনসেপ্টটি হচ্ছে যে ভ্যান ডার ওয়ালস বলের আরেকটি উৎস হচ্ছে বিস্তরণ বল বা লন্ডন বল। 1930 সালে বিজ্ঞানী FM লন্ডন মৌলের বিক্ষেপ ক্রিয়ার ফলে এ বলের ধারণাটা ব্যাখ্যা করেন যে লন্ডন বল বা বিস্তরণ বলের কারণেও ভ্যান ডার ওয়ালস বল সৃষ্টি হয়ে থাকে। এটা কিভাবে? এখানে আমরা দেখতে পাবো আমাদের 1 নম্বরে যেমন আমরা স্থায়ী ডাইপোল পেয়েছিলাম, এখানে কোনো স্থায়ী ডাইপোল থাকে না। তাহলে কিভাবে আকর্ষণ বা বিকর্ষণ বা ধনাত্মক ঋণাত্মক প্রান্ত কিভাবে সৃষ্টি হচ্ছে? প্রথমে আমরা খেয়াল করে দেখি এই অংশটিতে, এই অণুটিতে কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলো আশেপাশে রয়েছে খুব সুষমভাবে। এটাকে বলা হয় ইলেকট্রনের প্রতিসম বিতরণ। এরপরে আরেকটি আমরা অণু দেখতে পাচ্ছি যেখানে নিউক্লিয়াস কেন্দ্রে এবং ইলেকট্রনগুলো এক সাইডে চলে গেছে, যেই সাইডে আংশিক ঋণাত্মকতা সৃষ্টি হচ্ছে এবং অপর প্রান্তে আংশিক ধনাত্মকতা। একে বলা হয় ইলেকট্রনের অসম বা অপ্রতিসম বিতরণ। তো যখন কোনো একটি অণুতে এরকম ইলেকট্রনের বা পরমাণুতে ইলেকট্রনের অসম বা অপ্রতিসম বিতরণটা ঘটে, মানে যে কোনো এক সাইডে ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে, ইলেকট্রন মেঘগুলো যে কোনো এক সাইডে আমাদের ইলেকট্রনের আধিক্য বেশি হয়ে যায়। তো আমাদের পূর্বে থেকে কিন্তু ডাইপোলটা ছিল না আসলে, কিন্তু এই অসম বিতরণের ফলে যে কোনো এক সাইডে ইলেকট্রন বেশি সরে আসার কারণে আমাদের এখানে তড়িৎ ঋণাত্মকতাটা বেড়ে যায়। তো তাহলে ওই সাইডে কি? ওই সাইডে আংশিক ঋণাত্মকতা সৃষ্টি হয়ে যাবে। এবং তাহলে আমরা একটি উদাহরণে দেখতে পাচ্ছি যে হিলিয়াম পরমাণুতে এখানে ইলেকট্রনের একটা অসম বন্টন, তার মানে ইলেকট্রনগুলো এই পাশে বাম পাশে চলে এসেছে, ঠিক আছে, তার ঘূর্ণায়মান প্রকৃতিতে এবং অসম বিতরণের কারণে। তাহলে এই পাশটাকে আংশিক ঋণাত্মক হয়ে যাবে এবং অপর পাশটাকে আংশিক ধনাত্মক। তখন সে কি করবে? তার পার্শ্ববর্তী যে অণুটা, সে একটা নিজে ক্ষণস্থায়ী ডাইপোলে পরিণত হবে, যেটা পূর্বে ছিল না, শুধুমাত্র ইলেকট্রনের অসম বিতরণের ফলেই সৃষ্টি হয়েছে। সে কি করবে? তার পার্শ্ববর্তী একটি অণুকে আগের মতন আবার আবিষ্ট করে ফেলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী হিলিয়াম পরমাণুতে আবিষ্ট ডাইপোলের মাধ্যমে আন্তঃআণবিক আকর্ষণ বল। অর্থাৎ আমাদের আগের পয়েন্টের সাথে এটার যে মূল ডিফারেন্স সেটা হচ্ছে
বিস্তরণ বা লন্ডন বলে পূর্বে থেকে কোনো ডাইপোল থাকবে না। এখানে ইলেকট্রনের অসম বিতরণের ফলে বা ঘূর্ণনের ফলে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়ে সেটি একটি ক্ষণস্থায়ী ডাইপোল সৃষ্টি করবে। আর একবার ডাইপোল একটা সৃষ্টি হয়ে গেলে কি সে পার্শ্ববর্তী অণুগুলোর মধ্যেও ডাইপোল সৃষ্টি করে ফেলবে আবেশ প্রক্রিয়ায়। তার কারণে আমাদের এই বিস্তরণ বলের বা লন্ডন বলের প্রভাবে আমরা ভ্যান ডার ওয়ালস বলকে পেয়ে থাকি। তাহলে আমাদের প্রয়োগমূলকে অথবা অনুধাবনমূলকে আসতে পারে যে ভ্যান ডার ওয়ালস বলের উৎসগুলো ব্যাখ্যা করো বা উৎস দুটি ব্যাখ্যা করো। এবার লন্ডন বল বা বিস্তরণ বল দুটি বিষয়ের উপর নির্ভর করে। সে দুটি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেলে এই বিস্তরণ বলটি বৃদ্ধি পায়। আর দ্বিতীয় কারণটি হচ্ছে ইলেকট্রন সংখ্যা। মৌলের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলেও বিস্তরণ বলটা বৃদ্ধি পায়। এবার এই জিনিসটাকে ভাইয়া একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি। ধরো তোমরা শিক্ষার্থীরা একটা ক্লাসরুমে আছো, তোমরা সুসজ্জিতভাবে বেঞ্চে বসে থাকবে, অর্থাৎ তোমাদের দিকে তাকালে মনে হবে না যে কোনো দিকে স্টুডেন্ট বেশি বা কোনো দিকে স্টুডেন্ট কম, যদি রুমটি স্টুডেন্টে ভরপুর থাকে। এর পরবর্তীতে তোমাদেরকে ধরো একটি মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো যে তোমরা এই মাঠে আড্ডা দিতে থাকো বা খেলতে থাকো। তখন তোমরা কি করবে? একটা গ্রুপ মাঠের এক সাইডে চলে যাবে, অন্য গ্রুপ আরেক সাইডে। কোনো গ্রুপে দেখবো আমরা 10 জন আছে, কোনো গ্রুপে 2 জন, কোনো গ্রুপে 5 জন। এবার আমি যদি উপর থেকে দেখি ওই মাঠে আমি দেখতে পাবো যে কোনো এক সাইডে তোমাদের স্টুডেন্ট সংখ্যা মানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, ধরো 10 জন বা 15 জন এক সাইডে। এই যে তোমাদেরকে যখন মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো, ছোট একটি আবদ্ধ রুমে তোমরা কি সুসজ্জিতভাবে ছিলে। যখন তোমাদেরকে একটি বড় স্পেস দেওয়া হলো, সেক্ষেত্রে তোমরা কি হলো, তোমাদের অসমভাবে একটা বন্টন হলো, অর্থাৎ কোনো দিকে বেশি কোনো দিকে কম। আমি যখন উপর থেকে দেখব আমার কি বেশি যেদিকে স্টুডেন্ট থাকবে ওই দিকটা চোখে পড়বে বেশি। এখানেও একই ঘটনাটা ঘটে যে পারমাণবিক ব্যাসার্ধটা যদি বড় হয় বা ইলেকট্রন যদি বেশি হয়, সেক্ষেত্রে আমার অসম বন্টনটা বেশি হয়ে থাকে। আর অসম বন্টনের কারণেই তো আমার কি লন্ডন বল বা বিস্তরণ বলটা সৃষ্টি হচ্ছে। তাহলে এই অসম বন্টন যত বেশি হবে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বা ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, বিস্তরণ বলটা বেশি হয়ে যাবে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জেনে নিই। সেটি হচ্ছে একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও ফ্লোরিন ক্লোরিন গ্যাস, ব্রোমিন তরল ও আয়োডিন কঠিন কেন? এটাকে আমরা খুব সহজে ভ্যান ডার ওয়ালস বলের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। কিভাবে? এখানে আয়োডিনের ক্ষেত্রে আয়োডিন অণুর আকৃতিটা সবচেয়ে বেশি এবং তার মধ্যে ইলেকট্রনের সংখ্যাও সবচেয়ে বেশি। তো একটু আগে আমরা দেখে আসলাম ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক ব্যাসার্ধ বেশি হলে তার মধ্যে বিস্তরণ বলটা বেশি হয়। আর বিস্তরণ বল বেশি হওয়া মানেই কি তার মধ্যে ভ্যান ডার ওয়ালস বলটা বেশি, অর্থাৎ তার মধ্যে আকর্ষণ শক্তিটা বেশি। সেজন্য ব্রোমিন তরল হলে আয়োডিনটা কঠিন। আবার ফ্লোরিন ক্লোরিনের কথা যদি চিন্তা করি, ব্রোমিনের সাপেক্ষে ফ্লোরিন ক্লোরিনের আমাদের পারমাণবিক ব্যাসার্ধ ইলেকট্রন সংখ্যা উভয়ই কম ব্রোমিন বা আয়োডিনের তুলনায়। এজন্য তাদের ক্ষেত্রে বিস্তরণ বল কম হওয়ায় ভ্যান ডার ওয়ালস বলটাও কমে যায় অনেকটা। তার কারণে আকর্ষণ বলটাও কম এবং তাদের অণুগুলো পরস্পর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে আমরা জেনে ফেললাম যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ এবং ইলেকট্রন সংখ্যার কারণে তাদের ক্ষেত্রে বিস্তরণ বলের তারতম্য ঘটে, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস বলের তারতম্য ঘটে। এজন্যই ফ্লোরিন ক্লোরিন গ্যাস, ব্রোমিন তরল এবং আয়োডিন কঠিন। তাহলে ভাইয়া ও আপুরা, আজকের ক্লাসে আমরা ভ্যান ডার ওয়ালস বল এবং পোলারন নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।